আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা সবাইকে দেবকরা মারবুবা ডক্টর শহীদুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অনলাইন পেজ থেকে স্বাগত। আমরা আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের একটি অধ্যায় রেওয়া মিল নিয়ে কথা বলবো। আমাদের আজকের পাঠ হচ্ছে রেওয়া মিল। আমরা রেওয়া মিল নিয়ে আলাপ করব। ঠিক আছে, আচ্ছা দেখো, ব্যবসার লাভ ক্ষতি এবং আর্থিক অবস্থা নির্ণয়ের পূর্বে কি করা প্রয়োজন। আমরা বলবো ব্যবসার লাভ ক্ষতি এবং আর্থিক অবস্থা নির্ণয়ের পূর্বে আমরা যে উপায় উপকরণ ব্যবহার করে, যে হিসাব ব্যবহার করে আমরা আর্থিক অবস্থা নির্ণয় করব, লাভ ক্ষতি নির্ণয় করব, সেগুলো সঠিক আছে কিনা সেটা আমরা আগে যাচাই করে নেব। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা লিপিবদ্ধকৃত যে হিসাব সেগুলোর নির্ভুলতা যাচাই করব। তারপর দেখো, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য কি প্রস্তুত করা হয়। আমরা আগের প্রশ্নে বলছি আমাদের লাভ ক্ষতি এবং আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য হিসাবের নির্ভুলতা যাচাই করা প্রয়োজন। তাহলে এই নির্ভুলতা যাচাইয়ের জন্য কি প্রস্তুত করা হয়। আমরা জানি যে আসলে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য রেওয়া মিল প্রস্তুত করা হয়। আমাদের আজকের পাঠ হচ্ছে রেওয়া মিল। আমরা আমাদের আজকের ক্লাসে রেওয়া মিল কাকে বলে, রেওয়া মিল প্রস্তুতের উদ্দেশ্য এবং রেওয়া মিলের যে চোখ তার বর্ণনা সম্পর্কে জানব। ঠিক আছে, তাহলে এই পাঠ থেকে আমরা কি কি শিখব। রেওয়া মিল কি, রেওয়া মিল প্রস্তুতের উদ্দেশ্য এবং রেওয়া মিল কীভাবে প্রস্তুত করা হয় সেই প্রস্তুত প্রণালী আমরা এখান থেকে জানতে পারবো। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের শুরুতে আমরা রেওয়া মিল কি সেটা আগে জানার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা রেওয়া মিল সম্পর্কে আমরা কিছু পয়েন্ট নির্ণয় করি। যেমন প্রথম হচ্ছে হিসাবের নির্ভুলতা যাচাই, এর জন্য রেওয়া মিল প্রস্তুত করা হয়। অর্থাৎ রেওয়া মিল কেন প্রস্তুত করা হয়, হিসাবের নির্ভুলতা যাচাইয়ের জন্য। লিপিবদ্ধকৃত হিসাবের অর্থাৎ পূর্ব থেকে যে হিসাবগুলো প্রস্তুত করা হয়েছে, যেমন রেওয়া মিলের আগে ছিল কি জাবেদা, খতিয়ান ইত্যাদি, তাহলে সেগুলোর নির্ভুলতা যাচাইয়ের জন্য রেওয়া মিল প্রস্তুত করা হয়। তারপর দেখো, সকল হিসাবের উদ্ধৃত্ত দ্বারা রেওয়া মিল প্রস্তুত করা হয়। আমরা জানি রেওয়া মিল আসে খতিয়ান থেকে, অর্থাৎ খতিয়ানের পরবর্তী ধাপ হচ্ছে রেওয়া মিল। তাহলে তোমার খতিয়ানের বিভিন্ন হিসাবের উদ্ধৃতগুলো দ্বারা রেওয়া মিল প্রস্তুত করা হয়। তারপর দেখো, উদ্ধৃতগুলোকে ডেবিট ও ক্রেডিট দুই ভাগে ভাগ করা হয়। উদ্ধৃতগুলো ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে ভাগ করা হয়। অর্থাৎ হিসাবের যে উদ্ধৃত সেগুলো ডেবিট উদ্ধৃত এবং ক্রেডিট উদ্ধৃত হয়। আমরা সেগুলোকে ভাগ করব। ডেবিট উদ্ধৃতগুলো ডেবিট দিকে লিখব, ক্রেডিট উদ্ধৃতগুলো ক্রেডিট দিকে লিখব। তারপর দেখো, রেওয়া মিলের নির্দিষ্ট কোনো চক নাই। ঠিক আছে, অর্থাৎ আন্তর্জাতিক হিসাব মান, সেখানে রেওয়া মিল প্রস্তুতের কোনো নির্দিষ্ট চক রাখা হয়নি। মানুষ তার সুবিধার্থে নিজেদের মতো করে রেওয়া মিল প্রস্তুতের চক তৈরি করে থাকে। তারপর দেখো, এটা প্রস্তুতের কোনো বাধ্যবাধকতা নাই। অর্থাৎ রেওয়া মিল কোনো প্রস্তুত করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, এটা আবশ্যক কোনো বিষয় না। তারপর দেখো, রেওয়া মিল কোনো হিসাবও নয়। আমরা যেভাবে বিভিন্ন হিসাবের নাম জানি, নগদান হিসাব, ঋণ হিসাব, মূলধন হিসাব, ঠিক রেওয়া মিল সেরকম কোনো হিসাব নয়। তারপর দেখো, আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে রেওয়া মিল প্রস্তুত করা হয়। এই হচ্ছে আমাদের রেওয়া মিল সম্পর্কিত কিছু প্রাসঙ্গিক কথা। আমরা এখান থেকে তোমার রেওয়া মিলের একটা কনসেপ্ট পাই। ঠিক আছে, তাহলে দেখো আমরা রেওয়া মিল কি
বা রেওয়া মিল কাকে বলে সেটা ব্যাখ্যা করতে গিয়ে বলছি রেওয়া মিল কোনো হিসাব নয়। ঠিক আছে, রেওয়া মিল প্রস্তুতির কোনো বাধ্যবাধকতা নাই। তারপর খতিয়ানের উদ্ধৃতগুলোকে ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে রেওয়া মিল প্রস্তুত করা হয়। ঠিক আছে, তারপর রেওয়া মিল আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে প্রস্তুত করা হয়। পৃথক একখানা কাগজে, এক পৃষ্ঠা কাগজে খতিয়ানের উদ্ধৃতগুলোকে ডেবিট ও ক্রেডিট এই দুই দিকে সাজিয়ে একটা প্রতিবেদন বা একটা বিবরণী প্রস্তুত করা হয়, সেটাই রেওয়া মিল। তাহলে আমরা বলতে পারি, আমরা এখন একটা কাজ সমাধান করব, সেটা হচ্ছে রেওয়া মিল কাকে বলে। আশা করি আমাদের পূর্বের আলোচনা থেকে তোমরা রেওয়া মিল সংজ্ঞায়িত করতে পারবে। আচ্ছা, এবার আমরা রেওয়া মিলের উদ্দেশ্য বর্ণনা করব, অর্থাৎ রেওয়া মিল কি কারণে প্রস্তুত করা হয়, রেওয়া মিল প্রস্তুতের উদ্দেশ্যগুলো কি। দেখো, প্রথম কথা হচ্ছে জাবেদা ও খতিয়ানে লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা তা যাচাই করা, অর্থাৎ পূর্ববর্তী যে হিসাব প্রতিবেদন সেগুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করা রেওয়া মিলের অন্যতম উদ্দেশ্য। তারপর দেখো, আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করা, অর্থাৎ রেওয়া মিল পরবর্তী যে হিসাব বা প্রতিবেদনগুলো প্রস্তুত করা হয় সেগুলোর নির্ভুলতা যাচাই করা, সেগুলোর প্রস্তুত সহজতর করা রেওয়া মিলের একটা উদ্দেশ্য। তারপর দেখো, কোনো ভুল ত্রুটি থাকলে তা উদ্ঘাটন ও সংশোধন করা। আমরা যেহেতু বলছি রেওয়া মিল গাণিতিক নির্ভুলতা যাচাই করে, সে কারণে কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে সেটা উদ্ঘাটন করা এবং সংশোধন করা রেওয়া মিলের একটি উদ্দেশ্য। অর্থাৎ যখন রেওয়া মিলের দুই দিক সমান হয় না, তখন আমরা ধরে নেই যে কোথাও কোনো ত্রুটি আছে, বিচ্যুতি আছে, আমরা সেটা নির্ণয় করি, খুঁজে বের করি, অতঃপর সমাধান করি। তো দেখো, দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ নিশ্চিত করা। রেওয়া মিল আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ সুনিশ্চিত করে। কিভাবে? আমরা রেওয়া মিলে মোট ডেবিট টাকা মোট ক্রেডিট টাকার সমান হয়। দুতরফা দাখিলা পদ্ধতির একটি মূল নীতি হচ্ছে সমপরিমাণ টাকা ডেবিট লেখা হবে, সমপরিমাণ টাকা ক্রেডিট লেখা হবে। তাহলে রেওয়া মিলে যখন মোট ডেবিট টাকা মোট ক্রেডিট টাকা সমান হয়, তখনই আমরা হিসাবের গাণিতিক নির্ভুলতা সম্পর্কে নিশ্চিত হই। অর্থাৎ রেওয়া মিল আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ নিশ্চিত করে। তারপর দেখো, সময় ও শ্রমের অপচয় রোধ করে। আর রেওয়া মিল প্রস্তুতের দ্বারা আমাদের সময় বাঁচে, শ্রম বাঁচে। তারপর দেখো, ব্যবসার আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা। ব্যবসার আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা, অর্থাৎ রেওয়া মিল থেকে আমরা কিন্তু ব্যবসার আর্থিক অবস্থা সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করতে পারি। এই হচ্ছে আমাদের রেওয়া মিলের উদ্দেশ্য। আমরা রেওয়া মিল প্রস্তুতের পূর্বে, রেওয়া মিল সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধানের পূর্বে অবশ্যই রেওয়া মিলের উদ্দেশ্যগুলো ভালোভাবে জেনে নিব। আমরা রেওয়া মিলের যে উদ্দেশ্যগুলো নিয়ে কথা বলছি সেখানে অনেক মূল্যবান কিছু পয়েন্ট আছে, যেমন রেওয়া মিল এটা আমাদের সময় বাঁচায়, শ্রম বাঁচায়। অর্থাৎ রেওয়া মিল প্রস্তুত করলে পরবর্তীতে আর্থিক বিবরণী প্রস্তুত করা খুব সহজ হয়। ঠিক আছে, কারণ রেওয়া মিল হচ্ছে বিভিন্ন হিসাবের উদ্ধৃত সমূহের একটা সারসংক্ষেপ। সবগুলো হিসাবের উদ্ধৃত যখন এক জায়গায় চলে আসে, তখন আমাদের হিসাব প্রস্তুত করা সহজ হয়, তখন তেমন কিছু আর আমাদের খোঁজাখুঁজি করা লাগে না। ঠিক আছে, এবার আমরা আজকের ক্লাসের পরবর্তী আরেকটা পার্ট নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে আমাদের এখানে একটা কাজের কথা উল্লেখ আছে, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করাই রেওয়া মিল তৈরির মূল উদ্দেশ্য। মন্তব্য করো। আশা করি আমরা যে উদ্দেশ্যগুলো নিয়ে আলোচনা করছি সেখান থেকে তোমরা এই প্রশ্নটার উত্তর করতে পারবে। আমরা এবার রেওয়া মিল প্রস্তুত প্রণালী নিয়ে কথা বলবো। রেওয়া মিল কিভাবে প্রস্তুত করা হয়। আচ্ছা, রেওয়া মিল প্রস্তুত প্রণালী বিষয়টা আলোচনার পূর্বে আমরা আসলে কোথা থেকে শুরু আর রেওয়া মিলে গিয়ে শেষ এই বিষয়টা একটু দেখব। অর্থাৎ
রেওমিল প্রস্তুতের পূর্বে একেবারে শুরুতে আমরা কি করে থাকি, একেবারে সর্বপ্রথম যে ধাপ যেখান থেকে হিসাব শুরু, সেটা হচ্ছে লেনদেন চিহ্নিত করা। চিহ্নিত করার পর আমরা সেটা জাবেদায় লিপিবদ্ধ করি, সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট। তারপর দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে জাবেদায় লিপিবদ্ধ করা হয়। জাবেদা থেকে পরবর্তীতে আমরা খতিয়ান প্রস্তুত করি। ঠিক আছে, খতিয়ানে বিভিন্ন হিসাবের উদ্ধৃত্ত পাই, সেগুলোই আমরা রেওমিলে স্থানান্তর করি। তাহলে দেখো, ডেবিট উদ্ধৃতগুলোকে ডেবিট দিকে এবং ক্রেডিট উদ্ধৃতগুলোকে ক্রেডিট দিকে পৃথক কাগজে বা খাতায় লিপিবদ্ধ করা হয়, আর সেটাই রেওমিল। ঠিক আছে, তাহলে আমরা রেওমিল প্রস্তুত প্রণালী বলতে এটাই বলবো যে ডেবিট উদ্ধৃতগুলোকে ডেবিট দিকে, ক্রেডিট উদ্ধৃতগুলোকে ক্রেডিট দিকে পৃথক কাগজে বা খাতায় লিপিবদ্ধ করা হয়। এখানে দেখো, এটা হচ্ছে আমাদের রেওমিলের একটি নমুনা ছক। আমরা এখানে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, এগুলো কাল্পনিক তথ্য ব্যবহার করছি। এ হচ্ছে আমাদের রেওমিলের নমুনা ছক। আমাদের রেওমিলের ছকে আমরা দেখতে পাই 5টা কলাম থাকবে। ঠিক আছে, আমরা এই কলামের শিরোনামগুলোর একটা ব্যাখ্যা জানব, সংক্ষিপ্ত ব্যাখ্যা, যে আসলে কোন কলামে কি লেখা হয়। ঠিক আছে, যেমন দেখো, ক্রমিক নং, এখানে আমরা ক্রমিক নং লিখব 1 2 3 4 5 6 এরকম করে। তারপর দেখো, হিসাবের শিরোনাম। হিসাবের শিরোনাম কলামে আমরা বিভিন্ন হিসাবের নাম লিখব, নগদান হিসাব, ঋণ হিসাব, মূলধন হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব ইত্যাদি। এক্ষেত্রে আমরা হিসাবের শিরোনাম লেখার সময় বারবার হিসাব শব্দটা অনেক ক্ষেত্রে লিখি না, যেমন মূলধন, উত্তোলন, ক্রয়, বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এইভাবে লেখা হয়। হিসাবের নামটা আসলে হিসাব শব্দটা বারবার লেখা হয় না। খতিয়ান পৃষ্ঠা কলামে আমরা খতিয়ান পৃষ্ঠা লিখব, অর্থাৎ এই হিসাব খতিয়ানে কোন পৃষ্ঠায় উল্লেখ আছে সেই পৃষ্ঠা নম্বরটা আমরা এখানে লিখতে পারি। যেমন ধরো, নগদান হিসাব লিখব, নগদান হিসাব খতিয়ানের কততম পৃষ্ঠায় আছে সেই পৃষ্ঠা নম্বরটা আমরা এখানে থাকলে লিপিবদ্ধ করব। তারপর ডেবিট টাকা কলমে আমরা ডেবিট ব্যালেন্স লিখব, ক্রেডিট টাকা কলমে ক্রেডিট ব্যালেন্স লিখব। ঠিক আছে, সবশেষে আমরা দুই পাশে যোগফল করব, মোট ডেবিট টাকার এবং মোট ক্রেডিট টাকার যোগফল নির্ণয় করব। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজের কথা বলছি, সেটা হচ্ছে রেওমিলের চকের বিভিন্ন ঘরের সংক্ষিপ্ত বর্ণনা লিখো। আসলে একটা পড়াশোনা যতই সহজ হোক, সেটা কিন্তু চর্চা করতে হবে। চর্চা না করলে আমরা এই সহজ পড়ায় ভুল করি। সেই কারণে রেওমিল চকের বিভিন্ন ঘরের বর্ণনা যত সহজই হোক, সেটা তোমাকে লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমাদের আজকের লেসন থেকে আমরা কি কি শিখলাম, আমরা এগুলো একটু খেয়াল করি। যেমন রেওমিল কাকে বলে, তারপর রেওমিলের চকে কয়টি কলাম থাকে, খতিয়ানের ডেবিট উদ্ধৃতগুলো কোন দিকে লেখা হয়। আমরা জানি ডেবিট উদ্ধৃতগুলো রেওমিলে ডেবিট দিকে লেখা হয়, ঠিক ক্রেডিট উদ্ধৃতগুলো রেওমিলে ক্রেডিট দিকে লেখা হয়। তারপর ডেবিট ও ক্রেডিট উদ্ধৃত যদি সমান হয়, যোগফল যদি সমান হয়, আমরা কি ধরে নেই, আমরা ধরে নেই আমাদের হিসাব গাণিতিকভাবে নির্ভুল। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের পাঠের শিক্ষণফল। আমরা এখান থেকে রেওমিল কাকে বলে সেটা জানলাম, রেওমিলের উদ্দেশ্যগুলো জানলাম, রেওমিল প্রস্তুতের যে প্রণালী এবং চকের বিষয়ে জানলাম। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের একেবারে শেষে চলে আসছি। আমরা আজকের পাঠে যে কাজগুলোর কথা উল্লেখ আছে, আমরা এগুলো চর্চা করব। আমাদের মেইন বইয়ে রেওমিলের উদ্দেশ্য এবং প্রস্তুত প্রণালী নিয়ে যে আলোচনা আছে, আমরা সেটা অবশ্যই পড়ব এবং এখানকার যে শিখন ফলগুলো আছে সেগুলো আমরা অর্জন করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্থতা নিরাপদ জীবন কামনা করে আজকের লেসন এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।